সারদা পীঠের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বিদ্যানন্দজি মহারাজ, উপস্থিত আছেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সভাপতি শ্রী নবনীহরণ মুখোপাধ্যায় এবং অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সম্পাদক শ্রী বীরেন্দ্র কুমার চক্রবর্তী মহাশয়। এই সভাটি পরিচালনা করবার জন্য উপস্থিত আছেন উলুবেড়িয়া বিবেকানন্দ যুব মহামণ্ডলের সভাপতি ডাক্তার রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের অনুষ্ঠান শুরু হবে মহামণ্ডলের সংঘগীতি ও স্বদেশ মন্ত্র দিয়ে। তারপরে আমি অতিথিদের এইখানে বড় স্টেজের মধ্যে আমন্ত্রণ জানাবো। संगच्छध्वं संवर्धध्वं संगो मनांसि जानतां देवाभागं यथा पूर्वे संयानाना उपासते समानमन्त्रः समितिः समानि समानमनः सहोचितमेषं समानमन्त्र अभिमन्त्र एव समानेन बहुविषाजुहोमि समानमन्त्रः समितिः समानि समानमनः सहोचितमेषं समानमन्त्र अभिमन्त्र एव समानेन बहुविषाजुहोमि समानि वो आहुतिः समाना हृदयानि वो समानमस्तु मन यथा वो शुश्रूषति समानि वो आहुतिः समाना हृदयानि वो समानमस्तु मन यथा वो शुश्रूषति संगच्छध्वं संवर्धध्वं संगो मनांसि जानतां देवाभागं यथा पूर्वे संध्यानाना उपासते। স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানব সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো
ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, আর ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। শুরু হয়ে গেল আমাদের বিশেষ সভা। স্বামী বিবেকানন্দের 150তম বর্ষে বিশেষ স্মরণ সভা শুরু হয়ে গেছে। আমি আজকের অতিথিদের আমাদের স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন স্বামী দিব্যানন্দজি মহারাজ, উপস্থিত আছেন নবনীহরণ মুখোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন বীরেন্দ্র কুমার চক্রবর্তী মহাশয়। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, পূজনীয় নবনীদা এবং উপস্থিত সজ্জন মণ্ডলীয় মায়েরা, এবছরটা স্বামী বিবেকানন্দের আবির্ভাবে 150 বছর হিসেবে উদযাপিত হচ্ছে। আমরা সবাই জানি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের স্থানীয় কেন্দ্র উলুবেড়িয়া যুব মহামণ্ডলের পক্ষ থেকে সেই উপলক্ষে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। আমাকে আলোচনা করতে বলা হয়েছে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা। স্বামীজির আবির্ভাব আজ থেকে 150 বছর আগে, স্বামীজির তিরোধান আজ থেকে 110 বছর আগে। স্বভাবতই একটা প্রশ্ন অনেক সময় আমাদের মনে আসে যে 150 বছর আগে স্বামীজি এসেছিলেন, 110 বছর আগে শরীর ছেড়ে চলে গেছেন, 39 বছর 6 মাস ছিলেন এই পৃথিবীতে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ যেসব কথা বলেছিলেন, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে স্বামীজির বলা সেসব কথার প্রাসঙ্গিকতা আছে কিনা। অর্থাৎ আজকের যে সমস্যা, 2012 সালে আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি, সেই সব সমস্যার সমাধানে স্বামী বিবেকানন্দের সেই 115 বছর, 20 বছর বা 30 বছর আগে বলে যাওয়া কথাগুলো আজও আজকের সমস্যার সমাধানে কাজে লাগে কিনা, এটাই প্রাসঙ্গিকতা। এ বিষয়ে আলোচনা করতে হলে প্রথম আমাদের জানতে হয় স্বামী বিবেকানন্দের আদর্শটা কি। তখনকার সমাজে বা তখনকার পৃথিবীর পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ যে কথাগুলো বলে গেছিলেন, সে কথাগুলো কি, তখন সমস্যার কি পথনির্দেশ, সমস্যার সমাধানে কি পথনির্দেশ স্বামীজি করেছিলেন, এটা প্রথম জানা দরকার। আপনারা প্রবীণেরা অবশ্যই জানেন, যারা যুবক তারাও নিশ্চয়ই, এখানে যারা এসেছেন স্বামীজি সম্পর্কে তাদের চর্চা আছে, তাদেরও জানা কথা নিশ্চয়ই। প্রথম যেদিন যুবক নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসেছিলেন দক্ষিণেশ্বরে, সেদিনই শ্রীরামকৃষ্ণ যুবক নরেন্দ্রনাথের মাথায় একটা কথা ঢুকিয়ে দিয়েছিলেন, এই পৃথিবীতে তার কাজটা কি, কেন আসা। আপনারা জানেন, অসাধারণ একটি চিত্র এঁকেছেন কথা দিয়ে লীলা প্রসঙ্গকার পূজনীয় শ্রীমৎ স্বামী শারদানন্দজি। ঠিক কোট করছি না, সময় বাড়িয়ে লাভ নেই, কিন্তু যে কথা বলেছিলেন তা হচ্ছে এই যে এই পৃথিবীতে তোমার আসা
এই দুর্গত মানুষের দুর্গতি দূর করার জন্য। এই যে অনাহার জর্জরিত মানুষ, এই যে অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা মানুষ, এই শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষ, মানুষ হয়ে এসেও পোকার মতন কিলবিল করছে, পশুর মতন জীবন যাপন করছে, যে মানুষগুলো, তাদের একটা উন্নততর জীবনের পথ দেখানো, তাদের এই অনাহারের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া, এই অশিক্ষার অভিশাপ থেকে মুক্তি দেওয়া, এইরকম একটা গুরুতর দায়িত্ব কিন্তু তোমার। আপনারা জানেন, দক্ষিণেশ্বরে যুবক নরেন্দ্রনাথ যাতায়াত করছেন, তখনও তো তিনি বিবেকানন্দ হননি। নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হওয়ার যে ইতিহাসটা, সেটা সম্ভবত 1881 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথের সাথে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎকার থেকে 1886 সালে শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়া পর্যন্ত যে সময়টা, সেই সময়টা বলতে পারি নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে উত্তরণ। জানেন, দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ আসা যাওয়া করেন, নানা রকম কথা হয়। যেমন একদিন কথা হচ্ছিল বৈষ্ণব ধর্মের মূল কথা নিয়ে, জীবে দয়া নামে রুচি জীবে সেবা। ঠাকুর সেদিন বলেছিলেন যে জীবে দয়াটা সব থেকে বড় আদর্শ হতে পারে না। জীবে দয়া কেন? জীবে সেবা, এবং সেই সেবা কি মনোভাব নিয়ে? জীবই আসলে শিব, জীবই ঈশ্বর, এইরকম ভাব নিয়ে সেবা। শুধু দয়ার ভেতরে কেমন যেন একটা অনুকম্পা, যাকে দয়া করছি আর যিনি দয়া করছেন তার ভেতরে যেন, দয়া করছেন যিনি বলছেন তার ভেতরে একটা অহংকারের ভাব, একটা অনুকম্পার ভাব এইরকম যেন থাকে। সেবার ভেতরে সেটা থাকে না। বিশেষ করে সেই সেবাটি যদি হয় পূজার ভাব নিয়ে। শ্রীরামকৃষ্ণ বললেন কথা, আরো অনেকে ছিলেন, কিন্তু সবাই কথাটা তাৎপর্য উপলব্ধি করতে না পারলেও নরেন্দ্রনাথ ফিরছেন সেদিন, তিনি সঙ্গী সাথীদের কাছে বলছেন যে আজ ঠাকুরের কথার ভেতরে একটা নতুন লাইট পেলুম, যদি জীবনের সুযোগ হয় তাহলে ঠাকুরের এই কথাকে কাজে পরিণত করে দেখাবো। আপনারা জানেন, দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথের যাতায়াত চলছে। একদিন নরেন্দ্রনাথ কথা প্রসঙ্গে বললেন যে আমার ইচ্ছে সুখদেবের মতন নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ শুনলেন। আপনারা ঠাকুরের কথা যদি বলেন, তাহলে ঠাকুরের খুব বেশি বলা কথার একটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যুবক নরেন্দ্রনাথ, তার বয়স তখন কত, হয়তো 21-22 হবে বা এরকম কিছু। তার মুখ থেকে এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ তো আনন্দিতই হতে পারতেন, তাকে উৎসাহিতও করতে পারতেন, কারণ যিনি বলছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তারই এইরকম সদ্য যৌবনে পাদোয়া চেলা। সে বলছে যে সে এক ভোগ চায় না, সুখ চায় না, কিচ্ছু চায় না, সে চায় সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকতে। নির্বিকল্প সমাধি ঈশ্বর লাভের তো একটি অবস্থা। আমরা তো জানি ভারতবর্ষে ঈশ্বর লাভের 4টে পথ নির্দিষ্ট আছে, ঋষিরা দেখিয়েছেন। 4টি যোগ আমরা বলি। জ্ঞানের পথে তাকে পাওয়া যায়, ভক্তির পথে তাকে পাওয়া যায়, কর্মের পথে পাওয়া যায়, আর মনকে নিয়ন্ত্রণের দ্বারা তাকে পাওয়া যায়। এই মনকে নিয়ন্ত্রণের দ্বারা যে ঈশ্বর লাভ, এটাকে রাজযোগ আমরা বলি। এই রাজযোগীদেরই একটা সব থেকে বড় অবস্থা, সেটাকে বলা হয় সমাধি। তারই উচ্চতর অবস্থা হচ্ছে নির্বিকল্প সমাধি। মানে নির্বিকল্প সমাধিও ঈশ্বর লাভেরই একটা অবস্থা। তাহলে ঠাকুর কেন, যিনি নিজেই বলেছেন যে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তিনি কেন নরেনকে এই কথা শুনে উৎসাহ না দিয়ে মৃদু তিরস্কার করলেন? এবং সে তিরস্কার কি ভাষায়? নরেনের মুখ থেকে কথাগুলো বেরোনো মাত্রই ঠাকুর রিয়াক্ট করলেন কিভাবে? কথামৃতকার যেভাবে আমাদের বলেছেন এই রকম, ছি নরেন, তুই এত হীন বুদ্ধি। ছি কথাটা কি একটুখানি যেন একটু নিন্দাসূচক কথা, হ্যাঁ? এবং তারপরে বললেন হীন বুদ্ধি। এটা আবার হীন বুদ্ধির কি, আর ছি বলারই বা কি? কিন্তু যদি ভেবে থাকে
দেখেন তাহলে দেখবেন ঠাকুরের দৃষ্টি ছিল কত উঁচু। নরেন্দ্রনাথকে প্রথম দিনই তিনি বলেছেন যে এই যে মানুষের দুর্গতি দূর করবার জন্য তার আশা। আর একদিন কথা প্রসঙ্গে বলেছেন শিবজ্ঞানে জীব সেবার কথা। আজ বললেন যে এই যে নিজের মুক্তির জন্য ভাবনা, এটাও প্রকারান্তরহীন বুদ্ধি। কেন? কারণ এই সমাজে এত মানুষের এত দুঃখ, এত কষ্ট, এত অনাহার, এত বঞ্চনা, এত অশিক্ষা, এত মানুষ হয়ে এসেও পশুর মতো বা পশুর অধম জীবন যাপন করছে, পোকার মতো কিলবিল করছে। তারা এই অবস্থায় থাকলো, আর আমি নরেন্দ্রনাথ, আমি একা নির্বিকল্প সমাধির স্বাদ পেলাম। এটা ঠাকুরের চোখে মনে হয়েছিল প্রকারান্তরে স্বার্থপরতার মতো। না, তাও চলবে না। নিজের মুক্তির ইচ্ছেও ত্যাগ করে মানুষের কল্যাণে জীবন পার করতে হবে। পরবর্তীকালে স্বামীজি বলেছেন যে আমার চেলারা যদি নিজের মুক্তির চেষ্টা করে তাহলে তারা নরকে যাবে, আর তারা যদি মানুষের দুঃখে কাতর হয়ে মানুষের দুঃখ দূর করবার জন্য জীবন পার করে তবে তাহলে মুক্তি হবে, তবে তাদের মুক্তি হবে। এই হচ্ছে নরেন্দ্রনাথ, এই হচ্ছে পরবর্তীকালে আমাদের স্বামী বিবেকানন্দ। এবং এই শিক্ষাটা পেলেন কাছ থেকে ভগবান শ্রীরামকৃষ্ণ। এইভাবে যুবক নরেন্দ্রনাথকে ধীরে ধীরে স্বামী বিবেকানন্দে পরিণত করলেন। আপনারা জানেন, যেটা বললাম আমি, প্রথম দিনই মানে ইন দ্য ভেরি ফার্স্ট অপরচুনিটি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে সচেতন করে দিলেন যে তোমার জীবনের লক্ষ্য এর থেকে কম নয়, কিন্তু নিজের মুক্তি টুক্তির থেকে অনেক বড় এটা। ঠাকুরের শরীর গেল 1886 সালে। খুব মাঝের বছরগুলো নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। তখন তো নরেন্দ্রনাথের ঘাড়ে দায়িত্ব পড়লো, এ তো ঠাকুর তার ঘাড়ে দায়িত্ব দিয়ে গেছেন। আপনারা জানেন 1886 থেকে 90-এর আগ পর্যন্ত নরেন্দ্রনাথ এই রামকৃষ্ণ সংঘ এটা যাতে গড়ে ওঠে তার ভিত্তি স্থাপন করতে হবে। ঠাকুরের ত্যাগী ভক্তরা আবার সংসারে ফিরে যাওয়ার কিছু কিছু আশঙ্কা, একটু একটু পিস্টা, এটাও একটা দেখা দিয়েছিল। প্রথম দরকার ছিল তাদের সন্ন্যাসের সংকল্প তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া। আপনারা জানেন 1886 ডিসেম্বরের ঘটনা, তারপরে আনুষ্ঠানিক সন্ন্যাস নেওয়া, তারপরে মঠ স্থাপন, এসব হলো। মাঝে মাঝে কলকাতার বাইরে গেছেন, এসেছেন, কিন্তু 1890 সাল থেকে প্রায় 3 বছর 1892-এর শেষ পর্যন্ত নরেন্দ্রনাথের, তখন তিনি আর নরেন্দ্রনাথ নন, তখন তিনি স্বামী বিবেকানন্দ। নামের কিছু পরিবর্তন হয়েছে, জানেন আপনারা, বিবিদিশানন্দ, সচ্চিদানন্দ। আমরা দরকার নেই, আমরা স্বামী বিবেকানন্দই বলি। স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমা চলেছে। আমার নিজের যেটা মনে হয়, স্বামীজি চর্চা করতে গিয়ে ওই যে ঠাকুর তো তার ঘাড়ে দায়িত্ব দিয়েছেন ভারতবর্ষের এই দুর্গত মানুষের দুর্গতি দূর করা, ঠাকুর তো দায়িত্ব দিয়েছেন এই অধঃপতিত ভারতবর্ষকে আবার উন্নতির দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব। কাজেই সেই দায়িত্ব যদি সুচারুরূপে সম্পন্ন করতে হয়, তাহলে বৈজ্ঞানিকভাবে একটা যদি প্রকল্প নিতে হয়, তাহলে ঠিক ভারতবর্ষের অবস্থাটা কেমন সেটা একটা জরিপ করা দরকার, একটা সার্ভে করা দরকার, একটা সার্ভে রিপোর্ট দরকার। এই বৈজ্ঞানিক দৃষ্টিতে আজকাল যদি একটা প্রকল্প নেওয়া হয়, কিভাবে হয়? এইভাবেই তো হয়। স্বামী বিবেকানন্দ নিজের ভারত পরিক্রমাটা আমার মনে হয় যেন এইরকম একটা জরিপ করা, একটা সার্ভে করা। গোটা ভারতবর্ষের মানুষের অবস্থা, তাদের দারিদ্র্য কত গভীর, তারা কত দুঃখে আছে, কত কষ্টে আছে, কি তাদের অবস্থা, সেইটা কাছে থেকে নিজের চোখে দেখা এবং এর মূল কারণটা কি সেই কারণটা খুঁজে বার করবার চেষ্টা করা। স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমা দরকার ছিল এই জন্য। এবং ভারত পরিক্রমা চলছে, আপনারা জানেন। ভারত পরিক্রমার শেষ পর্বে তিনি দক্ষিণ ভারতে পৌঁছেছেন, কন্যাকুমারীর শিলাখণ্ডে তার ধ্যানের কাহিনী, এটাও আপনাদের জানা আছে। কিন্তু আমার নিজের মনে হয় আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের পূর্বতন অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহামণ্ডলীরই একটি অনুষ্ঠানে এসে, বহুদিন আগে একটি অনুষ্ঠানে এসে, প্রায় 30-35 বছর আগে বলেছিলেন যে দেখো এই ঠাকুর স্বামীজির এই যে ধ্যান, একটা অদ্ভুত ধ্যান। ধ্যান তো আর ভারতবর্ষের নতুন কোনো ধারণা নয়। যুগে যুগে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের সন্ন্যাসীরা তপস্যা করেন, ঋষিরা তপস্যা করতেন, এটা তো নতুন কিছু নয়। কিন্তু সে তপস্যায় ধ্যেয় বস্তুটা কি থাকে? নিজের মুক্তির চিন্তা, ঈশ্বর চিন্তা ইত্যাদি ইত্যাদি কিছু থাকে।
কিন্তু স্বামীজি প্রথম ধ্যান করলেন সন্ন্যাসী হয়েও ভারতবর্ষের কল্যাণ চিন্তা, ভারতবর্ষের মুক্তির চিন্তা, ভারতবর্ষকে, এই অধঃপতিত ভারতবর্ষকে আবার কি করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভারতবর্ষের এই শোষিত, বঞ্চিত, অনাহার জর্জরিত, অশিক্ষার অভিশাপগ্রস্ত এই মানুষগুলোকে কিভাবে আবার ওপরে তোলা যায়, এই চিন্তা করলেন, এই ধ্যান করলেন তিনি। আপনারা জানেন 1893 সালে স্বামী বিবেকানন্দজি গেলেন পশ্চিমে, সেখানেও স্বামী বিবেকানন্দ লিখছেন, তিনি নিজে লিখছেন যে ধর্ম মহাসভাটা একটা উপলক্ষ। তার জানেন দক্ষিণ ভারতীয় শিষ্যেরা যখন তাকে ধর্ম মহাসভায় পাঠাবার প্রথম প্রস্তাব দিলেন, স্বামীজি প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেননি, কিন্তু খুব সৎসাহ সমর্থনও ছিল না। একবার চেষ্টা করে প্রায় করে দেওয়া হয়েছিল, কি বলে, সেই যে আয়োজন সেটা বন্ধ হয়ে যাওয়ার মতো। তারপরে স্বামীজি নিজেই উপলব্ধি করলেন যেন এই ধর্ম মহাসভায় যাওয়া দরকার, ভারতবর্ষের কল্যাণে যেন তার বিদেশ গিয়ে ভারতবর্ষকে পৃথিবীর সামনে তুলে ধরা, ভারতবর্ষের যথার্থ চেহারা, আমাদের সনাতন ধর্ম, আমাদের অতীত দর্শন, আমাদের অতীত ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা, ভারতবর্ষকে তুলে ধরা, পৃথিবীর সামনে। এটার জন্যে বোধহয় ধর্ম মহাসভার দরকার। তারা গুরুভাইকে বলছেন, জানেন আপনারা হরিভাই তুরিয়ানন্দজি, যে হরিভাই আমার মনে হচ্ছে এই ধর্ম মহাসভা নিজের শরীর দেখিয়ে বোধহয় এর জন্যেই হচ্ছে। উপলব্ধি করছেন ঠাকুরের আদেশ, মায়ের আদেশ সব নিয়ে স্বামীজি রওনা হলেন। কিন্তু রওনা যে হলেন তখনও স্বামীজির মন আচ্ছন্ন করে রয়েছে ভারতবর্ষ আর ভারতবর্ষের মানুষের কল্যাণ চিন্তা। আপনারা জানেন ইয়াকোহামা থেকে, সম্ভবত ইয়াকোহামা থেকে জাহাজে আমেরিকা যাওয়ার পথে একটা বিখ্যাত চিঠি লিখেছেন তার প্রিয় দক্ষিণ ভারতীয় শিষ্য আলা সিংহাকে। আমেরিকায় পৌঁছেছেন আপনারা জানেন বোধহয় জুলাই মাসের 30 বা 31 তারিখে। ধর্ম মহাসভা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখ। তখন তো যোগ দিতেই পারবেন কিনা এই আশঙ্কা। কিন্তু এর ভেতরে এই যে বোধহয় জুলাইয়ের 20 তারিখে হবে ইয়াকোহামা থেকে লেখা স্বামীজির চিঠি। সেই চিঠির ভেতরে ধর্ম মহাসভা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, কিন্তু আছে ভারতবর্ষ নিয়ে ভাবনা, ভারতবর্ষের মানুষের দুঃখ বেদনা নিয়ে ভাবনা। আমেরিকায় পৌঁছে গেছেন, অনেক বাধা, অনেক বিপত্তি, ধর্ম মহাসভায় যোগ তিনি দিতে পারবেন কি পারবেন না এ নিয়েই আশঙ্কা। অতদিন থাকবেন, পকেটে সে টাকা নেই, আশ্রয় নেই। জানেন আপনারা দারুণ শীত। স্বামীজি তখন লিখছেন আলা সিংহাকে, এই চিঠিটা সম্ভবত আমার মনে হয় 20 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর ধর্ম মহাসভা, তার 1 মাসেরও কম সময় আগে চিঠি লিখছেন, অনেক বড় চিঠি। তার একটি অংশে স্বামীজি লিখছেন, ভারতের দরিদ্র, বঞ্চিত ও পদদলিত মানুষদের জন্য হৃদয়ের রক্ত মোক্ষণ করিতে করিতে আমি আজ অর্ধেক পৃথিবী পরিক্রমা করিয়া আজ এই আমেরিকা যুক্তরাষ্ট্রে আসিয়া উপস্থিত হইয়াছি। এইখানে দারুণ শীতে অনাহারে যদি আমার মৃত্যু হয় তবু আমার চিন্তা নাই। হে আমার যুবক বন্ধুগণ, ভারতের দরিদ্র, বঞ্চিত ও পদদলিত মানুষদের জন্য আমার বুক ভরা সহানুভূতি, আমার প্রাণপণ চেষ্টা দায় স্বরূপ রাখিয়া যাইতেছি। আমি তো সন্ন্যাসী, অনাহারে আমার শরীর চলে যাবে, মানুষের কল্যাণে কাজ করতে করতে শরীর চলে যাবে, এতে আমার চিন্তা কি? এই শরীরটাকে আমি একটা ছেঁড়া কাপড়ের মতো ত্যাগ করে চলে যেতে পারি, আমার তা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু সন্ন্যাসী হলেও একটা দুর্বলতা থেকে আমি মুক্ত হতে পারিনি। সে দুর্বলতা আমার স্বদেশ ভারতবর্ষ, ভারতবর্ষকে আমি ভালোবাসি। সে দুর্বলতা আমার দেশবাসী, ভারতবর্ষের মানুষ, তাদের আমি বড় ভালোবাসি। কাজেই তোমরা আমার অনুগামী যারা, তোমরা যদি আমাকে এই আশ্বাস দাও যে আমার শরীর চলে গেলেও আমি যেমন ভারতবর্ষকে এবং ভারতবর্ষের মানুষকে ভালোবাসি, আমি যেমন ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছি, তোমরাও তেমনই ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের জন্য প্রাণপণ তাদের কল্যাণের জন্য চেষ্টা করে যাবে, তাহলে আমি শরীর ছেড়ে যেতে পারি নিশ্চিন্তে। এই রকম চিঠি লিখছেন ধর্ম মহাসভার মাত্র কদিন আগে। মানে স্বামীজির সমস্ত মন জুড়ে রয়েছে ধর্ম মহাসভা। জানেন আপনারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে 11 সেপ্টেম্বর স্বামীজি ধর্ম মহাসভায় ভাষণ দিতে পারলেন।
এবং সেই অসাধারণ একটি ভাষণ দিলেন প্রথম দিন অভ্যর্থনা প্রত্যুত্তরে, মানে উদ্যোক্তারা প্রথম বিভিন্ন ধর্ম থেকে আগত প্রতিনিধি যারা, তাদের স্বাগত জানিয়ে ভাষণ দিয়েছেন, ওয়েলকাম অ্যাড্রেস। তার জবাব হিসেবে প্রতিটি ধর্মের প্রতিনিধি একটি করে ভাষণ দিয়েছেন। স্বামী বিবেকানন্দ ছাড়া আর সমস্ত বক্তা যারা, তারা তাদের বক্তৃতা আগে থাকতে তৈরি করে এনেছেন। যেমন সভাপতি দেখেছেন, তারা মঞ্চে এসে দাঁড়িয়ে গড়গড় করে তাদের বক্তৃতা পড়ে গেছেন। স্বামী বিবেকানন্দই একমাত্র যিনি আগে কোনো বক্তৃতা লিখে আনেননি। এমনিতে স্বামীজি লিখিত বক্তৃতা দেওয়া তার প্রবণতাও ছিল না, আগে দেন উনি। সম্ভবত 19 সেপ্টেম্বর তারিখে ধর্ম মহাসভায় দেওয়া যে পেপারটা হিন্দুইজমের উপর প্রডিউস করেছিলেন, এছাড়া জীবনে কখনো লিখিত বক্তৃতা দিয়েছেন বলে মনে হয় না। কিন্তু ইনি চিন্তা করেও আসেননি, কারণ তার সমস্ত চিন্তাটা রয়েছে ভারতবর্ষ আর ভারতবর্ষের মানুষের কল্যাণ নিয়ে। কিন্তু অবশেষে যখন তিনি ভাষণ দিলেন, একটা অসাধারণ ভাষণ দিয়েছিলেন। জানেন, আজকের এই বিষয়ে খুব প্রাসঙ্গিক নয়, কারণ আমাকে বলতে বলা হয়েছে এই 150 সে স্বামীজির চিন্তার প্রাসঙ্গিকতা, কিন্তু তবুও এসে গেছে, লোক সম্বরণ করতে পারছি না। অসাধারণ এই ভাষণ। আমার বলবার ছিল এই ভাষণের পরের প্রতিক্রিয়া, সেই দিন রাতে স্বামীজির কি হয়েছিল, কিন্তু তার আগে এসে গেছে কথাটা। অসাধারণ একটি ভাষণ দিয়েছিলেন, আপনারা জানেন, পড়েছেন নিশ্চয়ই। স্বামীজির চিকাগো বক্তৃতা ইংরেজি, বাংলা, হিন্দি সমস্ত ভাষায় আছে। মূল বক্তৃতাগুলোতে ইংরেজিতে দিয়েছিলেন। অসাধারণ বক্তৃতা। মোটামুটি এইরকম কথা বলেছিলেন: সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ইট ফিলস মাই হার্ট উইথ জয় আনস্পিকেবল to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the most ancient order of monks. I thank you in the name of Mother of Religions. And I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these people from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion that not only preaches the idea of toleration, but also preaches the idea of universal acceptance. We not only tolerate other religions, we accept all religions as true. Swamiji bollen, I will quote you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood and which is still being repeated by millions and millions of human beings all over India. Just like different streams having their sources at different places all mingle their water in the sea, so, Lord, different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to thee. তারপরে একটু ছেলে স্বামীজি বললেন, গীতার উদ্ধৃতি ইত্যাদি দিয়েছেন। তারপরে বললেন, sectarianism, bigotry and its horrible descendant fanaticism have long possessed this beautiful art, but their time is come. I fervently hope and believe that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between men wending their way to the same goal. অসাধারণ এই বক্তৃতাটা আজকের জন্য আমার না বললে চলতো, কিন্তু এসে গেল কথাটা। এই বক্তৃতাটার প্রতিক্রিয়া হলো, আপনারা তো জানেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা যখন বলেছিলেন, তখনই 7,000 শ্রোতার করতালিতে বক্তৃতাটাকে থামাতে হয়েছিল, কারণ এত তুমুল করতালির ধ্বনি ভেদ করে স্বামীজির কণ্ঠ শোনা যাওয়া সম্ভব ছিল না। তারপরে স্বামীজি বক্তৃতা থামালেন, হাততালি থামলো, আবার বললেন, এবং স্বামীজির সেই ভাষণের প্রতিক্রিয়া হলো যে অনুষ্ঠান শেষে ওই 6-7 হাজার শ্রোতা, যারা আমেরিকার উচ্চবিত্ত, উচ্চ শিক্ষিত এবং অভিজাত সম্প্রদায়ের লোক, ধর্মে যারা প্রায় সবাই খ্রিস্টান, তারা হুড়োহুড়ি লাগিয়ে দিল যে স্বামীজির কাছাকাছি এসে একটু দাঁড়িয়ে স্বামীজির গেরুয়া বস্ত্র একটুখানি স্পর্শ করে ধন্য হতে। ভারতবর্ষকে যারা এতদিন ঘৃণার চোখে দেখত,
অবজ্ঞার চোখে দেখত, যারা ভারতবর্ষকে অন্ধকারাচ্ছন্ন দেশ বলে অবজ্ঞা করত, সেই দেশের মানুষগুলোর প্রতিক্রিয়া হলো কি, শুধু স্বামীজির এই ছোট্ট একটা বক্তৃতা শুনে তারা মোহিত হয়ে গেল, অভিভূত হয়ে গেল, এবং মনে হলো যে স্বামীজির কাছাকাছি এসে দাঁড়ানো, তার গেরুয়া বস্ত্রখণ্ড একটু স্পর্শ করা, এটা বোধহয় জীবনে ধন্য হয়ে যাওয়ার সমান। এইরকম ঘটনা ঘটলো। সেদিন স্বামী বিবেকানন্দকে রাতে থাকতে দেওয়া হয়েছিল চিকাগো শহরে একজন বিখ্যাত শিল্পপতি, তার নাম হচ্ছে জেবি লায়ন, বোধহয় চিনি কলটলের মালিক ছিলেন তিনি। আপনারা চিন্তা করে দেখুন, ভারতবর্ষ তুলনায় অনেক কম ধনী দেশ, অনেক পিছিয়ে পড়া দেশ, এ দেশেও একটা ধনী লোক, তার একটা বিশিষ্ট অতিথিদের থাকবার জন্য ঘর থাকলে সেটা অনেক বিলাসবহুল সাজানো গোছানো হবে। আর আমেরিকা পৃথিবীর সব থেকে ধনী দেশ, সেই দেশের একজন শিল্পপতি, তার বাড়িতে বিশিষ্ট অতিথিদের থাকবার যদি কোনো ঘর থাকে, সেটা কত বিলাসবহুল হতে পারে। স্বামী বিবেকানন্দকে সেদিন রাতটা কাটানোর জন্য জেবি লায়নের বাড়িতে নিয়ে যাওয়া হলো অতিথি হিসেবে। সে রাতটা স্বামীজি সারা রাত না ঘুমিয়ে কাটালেন। তার রাতটা বিনিদ্র কাটলো। কেন কেটেছিল জানেন? শুধু এইটুকু যদি বলা হয় তাহলে অনেকে বলবেন হ্যাঁ, কাটতেই তো পারে। 30 বছরের অখ্যাত অজ্ঞাত যুবক, ভারতবর্ষেও তিনি তেমন একটা পরিচিত নন, আমেরিকায় তো নয়ই, হ্যাঁ, সেখানে এইরকম একটা আন্তর্জাতিক আসরে এই যে অভূতপূর্ব সম্মান পেলেন, গোটা রাত তো সেই সম্মানের স্মৃতি রোমন্থন করে তার রাতটা বিনিদ্র কাটতেই পারে, এটাই ভাবা স্বাভাবিক। কিন্তু জানেন, স্বামী বিবেকানন্দ সেই যে রাতে গেলেন সেই জেবি লায়নের বাড়িতে শুতে, একটি বারও তার মনে হলো না আজ সন্ধ্যায় একটি অসাধারণ ভাষণ দিয়ে পৃথিবীর সব থেকে ধনী, সব থেকে উন্নত দেশ আমেরিকা 6-7 হাজার শিক্ষিত, অভিজাত, বিশিষ্ট মানুষের মন তিনি জয় করে নিয়েছেন। তারা তাকে কি বিপুলভাবে সম্বর্ধিত করেছে, কি বিপুল সম্মান তার প্রদর্শন করেছে, এ কথাটা স্বামীজির মনে একবারও হলো না। কেন তার বিনিদ্র কাটলো? সেই বিলাসবহুল ঘরে এসে স্বামী বিবেকানন্দের মনে হলো, এদের এত ভোগ, এত সুখ, এত প্রাচুর্য, এত বিলাসিতার সুযোগ। তার কবছর আগে ভারতবর্ষ থেকে আসবার আগে তিনি পায়ে হেঁটে ভারত ঘুরেছেন। ভারতবর্ষের মানুষের দুঃখ, দুর্দশা, দারিদ্র্য তিনি নিজের চোখে দেখেছেন। তার মনেও ভেসে উঠল সেই সব কথা। আমার দেশের মানুষের এত অনাহার, এত অভাব, এত দারিদ্র্য, বিলাসবহুল বেশভূষা তো দূরের কথা, এই সেপ্টেম্বরের মাঝামাঝি শীত পড়ে গেছে উত্তর ভারতে, শীত বস্ত্র দূরের কথা, সাধারণ পরিধেয় বস্ত্র মানুষের জোটে না। আমি তো সেই দেশের একজন, ভারতবর্ষের মানুষ তো আমার ভাই, আমার রক্ত, তারা যখন এত দুঃখে আছে, এত কষ্টে আছে, আমি সেই দেশের একজন হয়ে কি করে এই বিলাসিতার ভাগ নেব, এই আরামের ভাগ নেব? হতে পারে না। স্বামীজি বিছানায় যেতে পারলেন না, মেঝেতে শুয়ে সারা রাত কখনো হাউ হাউ করে কাঁদেন, তার চোখের জলে মেঝের কার্পেট ভিজে যায়। কখনো বা হয়তো সুদূর ভারতবর্ষের দিকে, তার দেশ, তার দেশবাসীর দিকে চিন্তা করে রাতটা কেটে যায়। এইভাবে তার রাত কেটে গেল। অর্থাৎ যে কথাটা বলা, এই যে ভারতবর্ষ থেকে যাচ্ছেন আমেরিকায় জাহাজে, সেখানেও চিন্তা ভারতবর্ষ। আমেরিকায় গিয়ে পৌঁছেছেন, ধর্ম মহাসভায় যোগ দেওয়ার অনেক বাধা বিপত্তি লঙ্ঘন করে অবশেষে ধর্ম মহাসভায় যোগ দিলেন। কিন্তু তার চিন্তা শুধু ভারতবর্ষ আর ভারতবর্ষের মানুষ। জানেন, ধর্ম মহাসভার পরেও প্রায় 3.5 বছর বা 3 বছরের বেশি সময় ভারতবর্ষে ছিলেন। ধর্ম মহাসভা থেকে 3.5 বছর হবে না, কারণ 96-এর শেষে রওনা দিয়েছেন, দিয়ে 97-এর গোড়ায় ভারতবর্ষে, 96-এ রওনা দিয়েছেন, 97-এর গোড়ায় ভারতবর্ষে পৌঁছেছেন। এই যে সময়টা আপনারা জানেন, ইউরোপ আমেরিকায় ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের অতীত ঐতিহ্য সম্পর্কে ইউরোপ আমেরিকার মানুষকে অবহিত করেছেন। এবং ফলটা হয়েছে এই, যারা একসময় ভারতবর্ষকে অবজ্ঞার চোখে দেখত, তারা লিখেছেন পত্র পত্রিকায়, বিশিষ্ট আমেরিকান পণ্ডিতেরা, যে এতদিন ভারতবর্ষ সম্পর্কে আমাদের মূল্যায়ন ভুল হয়েছিল। এই যুবক সন্ন্যাসীর কথা শুনে আমরা বুঝছি যে ভারতবর্ষের মানুষকে ধর্ম শেখাতে মিশনারি পাঠানো, এটা অর্থহীন মানে হয় না। অর্থাৎ ভারতবর্ষের মানুষ ধর্মের দিক থেকে আমাদের তুলনায় অনেক অগ্রসর,
তাদের আবার ধর্ম আমরা শেখাবো কি? এইরকম তাদের মুখ থেকে আমরা নতুন করে ভারতবর্ষের মূল্যায়ন শুনলাম। অবজ্ঞার চোখে যারা ভারতবর্ষকে দেখত, তারা সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে ভারতবর্ষকে দেখা শুরু করলো। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরলেন 1897 সালের গোড়ায়, আপনারা জানেন। প্রথমে এখন যেটাকে আমরা শ্রীলঙ্কা বলি, তখন সিলন বলা হতো ইংরেজদের ভাষায়। সেই শ্রীলঙ্কার মাটিতে স্বামীজিকে 5টা বা 6টা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কায় অনেক হিন্দু ছিলেন, বৌদ্ধরা ছিলেন, বৌদ্ধরাও স্বামীজিকে সমাদর করেছিলেন। ভারতবর্ষের মূল ভূখণ্ডে ঢুকলেন, দক্ষিণ ভারতের বিভিন্ন, বিশেষ করে ম্যাদ্রাসে, শুধু ম্যাদ্রাস শহরেই বোধহয় 5টা 6টা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। কলকাতায় এলেন ফেব্রুয়ারি, কলকাতায় কদিন থেকে উত্তর ভারতের দিকে আলমোড়া হিমালয়ে, তারপরে আবার পশ্চিম ভারতে করাচি লাহোর পর্যন্ত গোটা ভারতবর্ষ স্বামীজি পরিক্রমা করেছিলেন। ভারতবর্ষের যুবকদের উদ্বুদ্ধ করেছিলেন। এই যে ভারতবর্ষ সম্পর্কে স্বামীজি যখন ভারতবর্ষ থেকে গেলেন, অর্থাৎ 1893 সালে মে মাসে, তখন ভারতবর্ষের অবস্থাটা কি? বিশিষ্ট ঐতিহাসিক প্রধান এবং ঐতিহাসিক রমেশ মজুমদার, রমেশবাবু তার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের 4 খণ্ডে লেখা, তার একাধিক বই আছে স্বাধীনতা সংগ্রামের। একটি আছে বোধহয় 6 খণ্ডে ভারতীয় বিদ্যা ভবনের পাবলিকেশন, সেটা তার একার লেখা নয়, সেটা একটা বোর্ড অফ হিস্টোরিয়ানস ছিলেন। আর তিনি নিজে একা 4 খণ্ডে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, কলকাতা থেকে প্রকাশিত, ফার্মা KLM এর প্রকাশনা। তাতে স্বামীজি সম্পর্কে লিখছেন। বিষয়টা হচ্ছে, বইটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। সেই বইয়ে স্বামীজি সম্পর্কে বলছেন যে স্বামীজি যখন ভারতবর্ষ থেকে বেরিয়ে গেলেন, তখন ভারতবর্ষের মূল সমস্যা একটা ছিল, বা প্রধান সমস্যা ছিল, যে ভারতবর্ষের মানুষের মনে একটা অদ্ভুত হীনমন্যতার ভাব ইংরেজরা সৃষ্টি করে গেছিল। ভারতবর্ষের মানুষ, বিশেষত যুবক, শিক্ষিত যুবকদের ভেতরে কি, যে ইংরেজরা বা সাদা চামড়ার পশ্চিমী মানুষেরা ভারতীয়দের থেকে সমস্ত বিষয়ে উন্নত, আমরা তাদের তুলনায় সর্ব বিষয়ে নিকৃষ্ট, তাদের সমস্তরে উঠবার কল্পনা করাও আমাদের উচিত নয়, অন্যায় কথা, যা কোনোদিন হয় না তা করে লাভ কি, এইরকম একটা ভাব। আমরা যদি তাদের চাপরাশির কাজ করতে পারি তাহলেই যথেষ্ট, আর যদি কেরানিগিরি পাই তাহলে তো ধন্য হয়ে গেল। অদ্ভুত একটা হীনমন্যতার বোধ গোটা ভারতবর্ষকে আচ্ছন্ন করেছিল। তথাকথিত ইংরেজি শিক্ষিত যুবকেরা, তাদের ভেতরে এই বোধটা সঞ্চারিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ বলছেন যে ইংরেজি শিক্ষায় আমাদের যুবকেরা শিখলো কি? শিখলো যে আমার বাবা মূর্খ, ঠাকুরদা মূর্খ, আমাদের বেদ উপনিষদ চাষার গান। এই হীনমন্যতা প্রকাশ স্বামীজির ভাষায় হয়েছে। বেদ উপনিষদ মানে আমাদের অতীতের ঐতিহ্যের যা সার, সেটা চাষার গান। চাষার গান মানে চাষি ক্লান্তি অপনোদনের জন্য হয়তো ধান কাটছে, গান গাইছে, বা অন্য কোনো মাঝি দাঁত টানছে, গান গাচ্ছে, বা অন্য কোনো কায়িক শ্রম করছে, গান গাইছে। এই গানটা ক্লান্তি অপনোদনের জন্য। কখনো এমন হতে পারে যে সেই গানের ভেতরে কোনো অর্থ পাওয়া যাচ্ছে, আবার কখনো এমন হতে পারে হয়তো অর্থহীন কথাই সুরে গেয়ে হয়তো ক্লান্তিটা দূর করছে। সেই আমাদের বেদ উপনিষদ নাকি চাষার গানের মতো অর্থহীন, কোনো মানে হয় না। হ্যাঁ, আর আবার বাবা মূর্খ, ঠাকুরদা মূর্খ, আমাদের অতীতের যা কিছু সবকিছু যেন ডাস্টবিনে ফেলে দেবার মতো, এইরকম একটা মনোভাব সৃষ্টি করে দিয়েছিল যুবকদের। আর কোনো মানুষ যদি তার বাবা মাকে, পিতা পিতামহকে অসম্মানের চোখে দেখে, সে মানুষ যেমন বড় হতে পারে না। কোনো জাতি যদি তার অতীতকে ঘৃণা করে, তার অতীত ঐতিহ্য সম্পর্কে একটা শ্রদ্ধার ভাব যদি না থাকে, তাহলে সেই জাতি কখনো বড় হতে পারে না। স্বামী বিবেকানন্দের কলম্বো থেকে আলমোড়ার বক্তৃতাগুলো সবার পড়া উচিত। বিশেষ করে যুবক যারা আছেন তাদের বলবো, তোমরা সবাই মন দিয়ে পড়বে এই বক্তৃতাগুলো। এই বক্তৃতাগুলো না পড়লে ভারতবর্ষকে ভালোবাসা যায় না, ভারতবর্ষকে চেনা যায় না, ভারতবর্ষকে জানা যায় না। সেই জন্যে এই বক্তৃতাগুলো সবার পড়া উচিত। ইংরেজি জানলে অবশ্যই ইংরেজিতে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া পড়বে। ইংরেজি যদি কারো বুঝতে অসুবিধে হয়, তাহলে বাংলা অনুবাদ হয়েছে ভারতে বিবেকানন্দ নামক গ্রন্থে, এবং যাদের বাণীয় রচনা আছে বাংলা, তার 5ম খণ্ডে এই বক্তৃতাগুলো সংকলিত। প্রত্যেকের পড়া উচিত। দেখবে
ভারতবর্ষের মানুষের প্রতি ভালোবাসা, ভারতবর্ষের অতীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, এই সমস্ত এই বক্তৃতাগুলোতে প্রকাশিত হয়েছে। এবং এই যে বক্তৃতার ফল হয়েছিল, একটা অভূতপূর্ব একটা দেশপ্রেমের সঞ্চার হয়েছিল যুবকদের ভেতরে। এই ঊনবিংশ শতাব্দীর প্রথমে যে মিলিটেন্ট ন্যাশনালিজম, যে জঙ্গি জাতীয়তাবাদ আমরা দেখতে পাই, সেই জঙ্গি জাতীয়তাবাদের পেছনে স্বামী বিবেকানন্দের অবদান ছিল অনেকটা। যে কথাটা, এই যে ভারতবর্ষকে ভালোবাসা, ভারতবর্ষের মানুষকে ভালোবাসা, এবং ওই ঠাকুরের দেওয়া দায়িত্ব পালন করতে হবে স্বামীজিকে। সে দায়িত্বটা কি? এই যে মানুষ যে পশুর মতো রয়েছে, মানুষ খেতে পায় না, অনাহার জর্জরিত মানুষ, অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা মানুষ, আর মানুষও এসে মানুষের সম্ভাবনা নিয়ে এসেছি, অথচ জীবন যাপন করছি পশুর মতন, পোকার মতন কিলবিল করছি। এই মানুষকে যথার্থ মানুষ করে গড়ে তোলা, এই তো মানুষের দুর্গতি না। স্বামী বিবেকানন্দ ওই যে চিকাগো ধর্ম মহাসভায় ধ্যানের কথা বললাম, ওই যে 3 বছর ভারত পরিক্রমার কথা বললাম, ভারতবর্ষ ছেড়ে 3.5 বছর জাহাজ দিয়ে আর আমেরিকা ইউরোপের ভ্রমণ দিয়ে এই যে সময়টা, এই সময়টা, সমস্ত সময়টা স্বামীজির কেটেছে এই ভারতবর্ষের মানুষকে নিয়ে চর্চায়, ভারতবর্ষের এই সমস্যার সমাধান কোথায় তাই নিয়ে চর্চায়। স্বামী বিবেকানন্দ এই সমস্ত কিছু অনুসন্ধান করে, তার একটা বৈজ্ঞানিক মন ছিল, সেই বৈজ্ঞানিক মন দিয়ে, বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে ভারতবর্ষের সমস্ত সমস্যা বিশ্লেষণ করে স্বামী বিবেকানন্দ এই সিদ্ধান্তে পৌঁছলেন যে এই সমস্ত সমস্যার মূল কারণ, ভারতবর্ষের সামগ্রিক অধঃপতনের মূল কারণ খাঁটি মানুষের অভাব, চরিত্রবান মানুষের অভাব। দেশের মানুষগুলো হয়ে পড়েছে বড় অসৎ, বড় আত্মকেন্দ্রিক, বড় স্বার্থপর। নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য প্রয়োজন হলে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেওয়া যায়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনায়াসে আমরা অন্য মানুষের স্বার্থ জলাঞ্জলি দিতে পারি। এই যে চারিত্রিক অধঃপতন, স্বামী বিবেকানন্দ বললেন মানুষের অভাব, সমস্ত কিছু আছে, অভাব শুধু মানুষের। এই অভাব যদি না ঘোচানো যায়, এই অভাব যদি না দূর করা যায়, তাহলে কোনোভাবেই দেশের উন্নতি করা যাবে না। স্বামী বিবেকানন্দ তাই বললেন। আপনারা জানেন, একটু আগেও বলছিলাম যে স্বামীজি ভারতবর্ষে যে ফিরলেন পাশ্চাত্যে প্রথম ভ্রমণের পর, ভারতবর্ষে প্রথম পা দিলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের আগে শ্রীলঙ্কার মাটিতে কটি বক্তৃতা দিয়েছেন, দক্ষিণ ভারতের রামেশ্বর থেকে শুরু করে অনেকগুলো ভাষণ দিয়েছেন, সব থেকে বেশি ম্যাদ্রাসে। এই ম্যাদ্রাসের যুবকেরাই জানেন বেশি উদ্যোগ নিয়েছিলেন স্বামীজিকে আমেরিকা পাঠাতে। ওই ম্যাদ্রাসে আসতেই দক্ষিণ ভারতীয় কিছু অনুগামীদের ভেতর থেকে কেউ বলল, স্বামী বিবেকানন্দ, স্বামীজি, এই যে ভারতবর্ষের মানুষের এত দুঃখ, এত দুর্দশা, এত কষ্ট মানুষের, এ সব কিছুর মূল কারণ তো পরাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা না পেলে ভারতবর্ষের মানুষের কোনো সমস্যার তো সমাধান নেই। কাজেই আপনি যদি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন, তাহলে আপনার যোগ্য নেতৃত্বে খুব তাড়াতাড়ি দেশ স্বাধীন হয়ে উঠবে। আর দেশ স্বাধীন হলেই দেশ থেকে এই দারিদ্র্য দূর হয়ে যাবে, অশিক্ষা দূর হয়ে যাবে, জাতীয় জীবনের অন্যান্য সমস্যা সব দূর হয়ে যাবে। কাজে আপনি স্বাধীনতা সংগ্রামে যোগ দিন। স্বামীজি এক মুহূর্ত সময় লাগেনি এর যথাযথ উত্তর দিতে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে দেখো, পরাধীনতা একটা অভিশাপ, পরাধীনতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করা দরকার, ঠিক কথা, কিন্তু যদি ভেবে থাকো যে এই দেশের সমস্ত সমস্যার মূল কারণ পরাধীনতা, এটাও ভুল কথা। পরাধীনতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হবে, কিন্তু যদি ভাবো যে রাজনৈতিক স্বাধীনতা পেলেই দেশের এই সব সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যাবে, একেবারে ভুল কথা। কেন বলছেন যে আচ্ছা, দেশের মানুষগুলো যদি অসৎই থাকে, দেশের মানুষগুলোর ভেতরে যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকে, দেশের মানুষগুলো যদি নিঃস্বার্থপর না হয়, দেশের মানুষগুলো যদি দেশপ্রেমিক না হয়, স্বাধীনতার পর এই অসৎ, স্বার্থপর, দেশপ্রেমিকতার অভাব শূন্য কিছু মানুষের হাতে যদি স্বাধীন ভারতবর্ষের শাসন ক্ষমতা নষ্ট হয়, তাহলে সেই মানুষগুলো ক্ষমতা হাতে নিয়ে দেশের মানুষের কল্যাণে ক্ষমতাকে কাজে লাগাবে, এ ভাববার তো কোনো কারণ নেই। স্বামীজি এ কথাও বলেছিলেন কারো কারো কাছে
যে আচ্ছা, দেশটা যদি মনে হয় যে পরাধীনতাই সব সমস্যার মূল, দেশটা পরাধীন হলো কেন? এই যে আমাদের দেশে সর্বশেষ পরাধীনতা হচ্ছে ইংরেজের পরাধীনতা। ইংরেজ কিভাবে এই দেশটাকে দখল করলো? ইংরেজ সরকার কিন্তু ভারতবর্ষকে দখলের জন্য তার সেনাবাহিনী পাঠায়নি। আপনারা তো জানেন, ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসবার জলপথ আবিষ্কার করেছেন। সে তো আফ্রিকার উপকূল ঘুরে, উত্তমাশা অন্তরীপ ঘুরে কালিকটে তার জাহাজ নোঙর করেছিল। তারপরে জানেন, ইউরোপীয় বণিকেরা আসছে সম্ভবত 1600 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। অনেক বিদেশি বণিকরা এসেছে। আপনারা আমাদের দেশেই জানেন, ডাচরা এসেছে, হ্যাঁ, আমাদের পর্তুগিজরা এসেছে, হ্যাঁ, ইংরেজরা এসেছে, ফরাসিরা এসেছে, কত বণিক এসেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে ইনকর্পোরেটেড একটি ব্যবসা প্রতিষ্ঠান, তারা ভারতবর্ষে এসেছে। এখানে ভারতবর্ষ দখল করেছিল কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী, মানে একটা প্রাইভেট মিলিশিয়া বলতে পারেন, তাদের নিরাপত্তা রক্ষী বাহিনী। তাতে হয়তো পুরনো সৈন্যের জন্য তারা নিয়োগ করত। হাজার হাজার মাইল সমুদ্র পেরিয়ে আসতে হয়, কাজেই তাদের নিরাপত্তার জন্য দরকার। সেই সময়ের ব্যাপার, এত আন্তর্জাতিক চুক্তি এসব তো তখন ছিল না, কাজেই নিজের নিরাপত্তা নিজেদের দেখতে হতো। তা সেই রকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, তার প্রাইভেট মিলিশিয়া, নিজস্ব যারা সিকিউরিটি স্টাফ, তারা লড়াই করে দেশ দখল করে নিল। জানেন আপনারা, সেটা নিয়েও সময় নেই আমাদের বলবার। অনেক সময় মনে হয় আমাদের শিক্ষিত মানুষদের নিজেরা ওই মোগল সম্রাটদের দুর্বলতার সুযোগ নিয়ে নবাব উপাধি নিজেরাই তারা গ্রহণ করেছিল। তা সিরাজদৌল্লা বড়জোর বাংলা, বিহার, উড়িষ্যা, ঠিক পুরো স্টেট এখন যাতা না, এর অনেকটা দেওয়ান ছিলেন। কাজেই যদি ইংরেজরা তাকে হারায়ও, তাহলে শুধু এইটুকুর শাসন ক্ষমতা তারা হাতে পেতে পারে, গোটা ভারতবর্ষের না। হ্যাঁ, এবং তারপরে কি এটাও বোধহয় আপনারা জানেন, 8 বছর পরে, 1757 8 বছর পরে 1765 খ্রিস্টাব্দে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির মোগল বাদশার থেকে এই অঞ্চলের দেওয়ানি আবার কিনে নিয়েছিল। হ্যাঁ, কিনে নিয়ে তারা দেওয়ান হয়েছিল, মানে নবাব এখান থেকে যে টাকা তাদের বার্ষিক দিতেন কর, তার থেকে অনেক বেশি দিয়ে তারা দেওয়ানি কিনে নিল। এইভাবে সূচনা হয়েছিল ইংরেজ আধিপত্যে। ধীরে ধীরে তারা গোটা ভারতবর্ষে আধিপত্য বিস্তার করেছিল। কিভাবে? স্বামীজি বললেন, এই যে একটা কোম্পানি, তার কিছু লোক এসে ভারতবর্ষ অধিকার করলো, কিসের সুযোগ? কারণ ভারতবর্ষের মানুষের চারিত্রিক অধঃপতন হয়েছিল, আমাদের ভেতরে সততার অভাব দেখা গিয়েছিল, আমাদের ভেতরে নিঃস্বার্থপরতার অভাব দেখা গিয়েছিল, আমাদের ভেতরে দেশপ্রেমের অভাব দেখা দিয়েছিল। একটুখানি লাভের কারণে অনায়াসে ওই ইংরেজ বণিকদের সঙ্গে তারা ষড়যন্ত্র করতে আমরা রাজি ছিলাম। তারই সুযোগ নিয়ে ভারতবর্ষে ইংরেজ আধিপত্য কায়েম হয়েছিল। এখনো যদি আমরা আগে আমাদের জাতীয় চরিত্রের এই ফাঁক ফোকরগুলো বন্ধ না করে দেশের মানুষগুলোকে সৎ, নিঃস্বার্থপর, দেশপ্রেমিক করে গড়ে তোলার যে চেষ্টা, সেইটে বাদ দিয়ে যদি শুধু স্বাধীনতার কথা ভাবি, তাহলে ভারতবর্ষকে স্বাধীন করতে পারো। কিন্তু স্বাধীনতার পর কিছু অসৎ লোকের হাতে যদি ভারতবর্ষের শাসন ক্ষমতা নষ্ট হয়, কিছু স্বার্থপর, দেশপ্রেমের অভাব আছে এই রকম মানুষের হাতে যদি ভারতবর্ষের শাসন ক্ষমতা নষ্ট হয়, তাহলে স্বাধীনতা পেয়েও ভারতবর্ষের মানুষের এই দুঃখ দুর্দশা ঘুচবে না। স্বামীজি একটা বিখ্যাত কথা বলেছিলেন যে দেশের মানুষগুলোকে যদি যথার্থ মানুষ না করে কুবেরের সব ধন ঢেলে ভারতবর্ষের উন্নতির চেষ্টা করো, গোটা ভারতবর্ষের উন্নতি তো দূরের কথা, একটা গ্রামেরও উন্নতি করতে পারে। কবে বলা কথা স্বামীজি? ঋষির দৃষ্টি, ঋষির প্রজ্ঞা, 1000 বছরের ইতিহাস তার চোখের সামনে ভেসে উঠত। কাজেই তিনি বলেছিলেন যে শুধুমাত্র পরাধীনতা থেকে মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা, দেশের মানুষের হাতে দেশের শাসন ক্ষমতা নিয়ে আসা, এটুকু যদি করো দেশে আগে মানুষ তৈরি না করে, তাহলে বলছেন কুবেরের সব ধন ঢেলেও যদি উন্নতি করো, দেশের উন্নতির চেষ্টা করো, পারবে না। স্বাধীনতার পরের ভারতবর্ষ মিলিয়ে নিন স্বামীজির কথা, স্বামীজির আদর্শের প্রাসঙ্গিকতা বিচার করতে হলে মিলিয়ে নিন স্বামীজির কথা। মানুষ না হলে দেশের কিছু হবে না। আপনারা জানেন, আমাদের এক প্রধানমন্ত্রী ছিলেন, তাদের বংশই 47 সাল থেকে বেশিরভাগ সময় ভারতবর্ষ শাসন করছে। আজও প্রকারান্তরে
তাদের বংশই বলতে হবে, কারণ বিদেশিনী বিয়ে করলেও তো বংশ থাকে না, বলতে পারবো না তারাই দেশ শাসন করছেন। কিন্তু ঘটনাক্রমে বোধহয় কোনো এক আনগার্ডেড মোমেন্টে তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন দেশের উন্নতি কি করে হবে বলুন? এই বিদেশ থেকে তো চড়া সুদে ধার করে আনার টাকা দিয়ে দেশে বিভিন্ন প্রকল্প রূপায়ণের চেষ্টা করা হয়, তা 1 টাকায় 83 পয়সা নষ্ট হয়ে যায়। কিভাবে তার বিস্তৃত ব্যাখ্যা দেননি। আর 17 পয়সা মাত্র কাজে লাগে। মানে আমরা যদি 1 লক্ষ কোটি টাকা ধার করে আনি, তাহলে দেশের উন্নয়নে লাগে তার 17%, আর 83% নষ্ট হয়ে যায়। সেটা চুরি, এই আজকের স্ক্যামের মতো কোনো ব্যাপার, ওটা ব্যাখ্যা করেননি, কিন্তু নষ্ট হয়। স্বামীজি বলেছিলেন কুবেরের সব ধন ঢেলে উন্নতি করলে পারবে না মানুষগুলো মানুষ না হলে। এই নষ্ট হলে কি হতে পারে? চুরি হতে পারে, অযোগ্যতার কারণে হতে পারে, অন্য কিছু হতে পারে, মানে মানুষের অভাব। যোগ্যতার অভাব মানেও মানুষ, যথার্থ মানুষের অভাব। চুরি করে যে সেও যথার্থ মানুষের অভাব, মানুষকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, তার সততা নেই। তাহলে স্বামীজি যে কথা বলেছিলেন 100 লাগতে পারত, সেই টাকা কিছু মানুষ আত্মসাৎ করেছেন। তার মধ্যে কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, উঁচু সরকারি ক্ষমতা সম্পন্ন, রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন মানুষ আছেন, সরকারি পদাধিকারী আছেন, এরা আছেন। কমনওয়েলথ গেমস বলে একটা অত্যন্ত নিকৃষ্ট, মাচ বিনিথ দ্য স্ট্যান্ডার্ড একটা গেম, একটা খেলাধুলো অর্গানাইজ করতে গিয়ে 70 থেকে 80 হাজার কোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, সেও ক্ষমতার ওপরে থাকা মানুষ তারা। অতি সম্প্রতি সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার দেওয়া রিপোর্টে পাওয়া যাচ্ছে যে কয়লার স্তর বন্টন করতে গিয়ে, কোল সিম কয়লার স্তর বন্টন করতে গিয়ে যে পন্থায় করা উচিত ছিল সেটা না করায় 1,80,000 কোটি টাকা সরকারি রাজস্বের হানি হয়েছে। টেকনিক্যাল তর্ক বিতর্ক অনেক হচ্ছে, সিএজি তার এখতিয়ারের বাইরে গেছেন কি যাননি, এগুলো নিয়ে আলোচনার কোনো কারণ নেই। বা ওই অ্যাসেসমেন্টটা অ্যাকিউরেট কিনা, যেমন বলা হচ্ছে 2G সম্পর্কে ওটা অ্যাকিউরেট না, এটাতে একেবারে অ্যাকিউরেট নাই হতে পারে, এটা নোশনালি হবে, নোশনালি হবে। হ্যাঁ, এই নিলাম করলে এইটা পাওয়া যেতে পারতো, কিছু কম হতে পারে, কিছু বেশি হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু স্বামী বিবেকানন্দের কথাটা প্রমাণিত হচ্ছে যে যথার্থ মানুষের অভাবের জন্যেই এই অবস্থাটা। স্বামীজি বলেছিলেন মানুষকে মানুষ না করে তোমরা যদি দেশের উন্নতি করতে চাও, হ্যাঁ, শিল্পোন্নতি করতে চাও, টাকা কোথায়? মূলধন নেই, জানতেই হবে। কুবের মানে দেবতাদের কোষাধ্যক্ষ বলতে পারি যদি বলি। হ্যাঁ, আজকের কুবের হচ্ছে ইউরোপ আমেরিকার ধনী দেশগুলো, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইত্যাদি। হ্যাঁ, তাদের কাছ থেকে টাকা এনে ভারতবর্ষের উন্নতি করতে চাইলাম, মানে স্বামী বিবেকানন্দের সতর্কবাণী অগ্রাহ্য করলাম। আমরা অগ্রাহ্য করে মানুষ তৈরির চেষ্টা বাদ দিয়ে এই করতে চাইলাম। 51-52 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে এই চেষ্টা, একটা করে পরিকল্পনা করছি, মূলধন আসবে থেকে কুবেরের কাছে যাও, চড়া সুদে টাকা আনছি, সেই টাকা নষ্ট হচ্ছে। 4টে পরিকল্পনার পর অর্থনীতিতে স্বয়ংবর হবে, একেবারে প্রথম পরিকল্পনাকারীরা বলেছিলেন। বেকারি থাকবে না বলেছিলেন, দেখা গেল ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়ছে। এখন তো পরিকল্পনা বুঝতেই পারি না, এখন পরিকল্পনার কথাটা বলা হয়। তো এই যে অবস্থাটা, স্বামী বিবেকানন্দ বললেন যে মানুষ না গড়লে কিছু হবে না। কিন্তু মানুষ গড়াটা কিভাবে হবে? ম্যান মেকিং ইজ মাই মিশন, স্বামী বিবেকানন্দ বললেন। এই মিশনটা ফুলফিল করতে হলে সূত্রটা কি উপায় হবে? আমরা যদি সবাই মানুষ গড়ার কাজে হাত দিই, আমি নিজেকে গড়লাম না, নিজের সততার অভাব আছে। হ্যাঁ, আমি অফিসে কাজে ফাঁকি দিই, সুযোগ পেলে ঘুষ খাই, আরো অনেক রকমের ত্রুটি আমার নিজের চরিত্রে আছে, কিন্তু আমি মানুষ গড়ার কাজে হাত দিলাম। অন্যকে বললাম যে দেখো, দেশের এই অধঃপতনের জন্য মূলত দায়ী খাঁটি মানুষের অভাব, কাজেই তুমি মানুষ হও, তুমি সৎ হও, ঘুষ খেও না, অফিসের কাজে ফাঁকি দিও না, ইত্যাদি ইত্যাদি বললাম। সে আমার কথা শুনে সৎ হয়ে যাবে নিশ্চয়তা আছে, সম্ভাবনা কম অত্যন্ত। কিন্তু আমরা যদি মনে করি আমরা এখানে 500 মানুষ আছি, আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের কথাটাই ঠিক, কাজেই মানুষের অভাবে এই অবস্থা, তাহলে মানুষ গড়ে তুলতে হবে। কিন্তু আমিও তো এই দেশের একজনা মানুষ, আমি পুরোপুরি সত্য, আমার ভেতরে সততার অভাব নেই তো, আমার দেশপ্রেমে কোনো খাদ নেই তো,
আমার ভেতরে স্বার্থপরতার ভাব মাঝে মাঝে উঁকি দেয় না তো? আমি আগে যদি নিজেকে খুঁজে দেখি, যদি দেখি তাহলে দেখবো না আমার ভেতরেও তো মাঝে মাঝে যেন অসততার ভাব একটু মাথাচাড়া দেয়, আমার ভেতরেও তো স্বার্থপরতার ভাব মাথাচাড়া দেয়, আমারও তো দেশপ্রেমে মাঝে মাঝে দেখা যায় একটু যেন প্রশ্নচিহ্ন দেখতে পাই। তাহলে আগে তো আমাকে ভালো হতে হবে। আমি যদি সত্যনিষ্ঠ না হই, আমি যদি নিঃস্বার্থপর না হই, আমি যদি দেশপ্রেমিক না হই, তাহলে অপরকে চরিত্রবান হতে, সত্যনিষ্ঠ হতে, দেশপ্রেমিক হতে বলবার নৈতিক অধিকারই তো আমার জন্মায় না। সেই জন্য স্বামী বিবেকানন্দ যে সূত্র দিলেন, এই যে ম্যান মেকিং ইজ মাই মিশন, হাউ টু ফুলফিল দ্যাট মিশন, তার সূত্রটা কি, কিভাবে এগোবো? স্বামী বিবেকানন্দ বললেন, তোমাদের একটা সূত্র দিচ্ছি, বি অ্যান্ড মেক, লেট দিস বি ইয়োর মোটো। এই যে মানুষ করতে হবে, সেই শুরু হোক তোমার নিজেকে গড়া দিয়ে। আগে আমি যথার্থ মানুষ হয়ে উঠি, আমি পরিপূর্ণ সত্যনিষ্ঠ হয়ে উঠি, পরিপূর্ণ দেশপ্রেমিক, পরিপূর্ণ নিঃস্বার্থপর হয়ে উঠি। দেশের মানুষের দুঃখ বেদনা আমার অন্তরকে আলোড়িত করে দিক, আমার ভেতরে কোনো আত্মকেন্দ্রিকতার ভাব যেন প্রবেশ পথ না পায়। এইরকম ভাবে আমি যদি যথার্থ এইরকম মানুষ হয়ে ওঠার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি অপরকে আবার এই মানুষ হয়ে উঠতে সাহায্য করতে পারবো। স্বামীজি সূত্র দিলেন, বি অ্যান্ড মেক, মানুষ হয়ে ওঠো এবং অপরকে মানুষ হতে সহায়তা করো, মানুষ করে গড়ে তুলতে সাহায্য করো। এইভাবে যদি একটা আন্দোলন দেশে ছড়িয়ে দেওয়া যায়, মানুষ হওয়া এবং মানুষ গড়ার আন্দোলন, এইভাবে দেশে যদি যথেষ্ট সংখ্যক মানুষ তৈরি করা যায়, যথার্থ মানুষ, তবে দেশের পরিবর্তন হতে পারে। তা না হলে কোনো পরিবর্তন হবে না, রাজনৈতিক স্বাধীনতা পেয়েও হবে না। স্বাধীনতার 65 বছর পরে এসে আমরা দাঁড়িয়েছি। আজ দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের চিন্তার প্রাসঙ্গিকতা আমরা বিচার করছি। বিচার করে দেখুন, একেবারে অতি সাম্প্রতিক দৃষ্টান্তগুলো যেগুলো আপনাদের সামনে আছে, বা তার কয়েকটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। স্বামীজির প্রাসঙ্গিকতা এই 150 বছর, তার জন্মের 150 বছর, তার তিরোধানের 110 বছর পরে বিচার করে দেখা তার চিন্তার প্রাসঙ্গিকতা আছে কিনা। আমাদের চিন্তায়, আমাদের বিশ্লেষণে যেটা আপনাদের কাছে রাখলাম, স্বামীজির চিন্তা শুধু প্রাসঙ্গিক নয়, এর কোনো বিকল্প নেই। কাজেই যদি ভারতবর্ষকে বাঁচাতে হয়, তাহলে দেরি হলেও ভাই সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন স্বামী বিবেকানন্দকে আশ্রয় করি। স্বামী বিবেকানন্দের জীবন পড়ুন, তার লেখা পড়ুন। খুব বেশি পড়তে যদি অসুবিধা হয়, আমি বলছি মেসেজ অফ বিবেকানন্দ বলে ছোট্ট একটি বই যেটা পকেটে রাখা যায়, সেইটা যদি কেউ খুব একেবারে মন দিয়ে পড়ে অ্যাসিমিলেট করে ফেলতে পারে, তাহলে স্বামী বিবেকানন্দের বাকিটা এমনি আপনি নিজের প্রেরণায় পড়বেন, নিজের ইচ্ছায় পড়বেন। স্বামীজির ছোট ছোট বই বাংলা যারা হয়, ধরো স্বামীজির আহ্বান, বা ভারতের পুনর্গঠন, ইংরেজিতে রিভিউল্ড ইন্ডিয়া, কল টু দ্য নেশন, এই ছোট ছোট বইগুলোও যদি পড়েন, থাকতে পারবেন না নিজে। ওই বলা হয়েছে না, স্বামীজির কথা শুনলে ঘুমিয়ে থাকা যায় না, ঘুমন্ত মানুষ জেগে ওঠে। কেউ যদি জেগে ওঠে, শুয়ে থাকতে পারবে না, সে দাঁড়িয়ে উঠতে হবে, এবং সে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাকে চলতে হবে। দেশের মানুষের এত দুঃখ, এত কষ্ট। স্বামী বিবেকানন্দ 1895 সালে নিবেদিতাকে, তখনও নিবেদিতা হননি, তখনও তিনি মিস মার্গারেট নোবেল, তাকে চিঠি লিখেছিলেন। সেই চিঠি বিখ্যাত চিঠি, তার প্রথম অংশটা ছিল দার্শনিকভাবে পূর্ণ, শেষ অংশে একটা মহা আহ্বান ছিল। সেখানে লিখছেন স্বামীজি, অ্যাওয়েক অ্যাওয়েক গ্রেট ওয়ান্স, দি ওয়ার্ল্ড ইজ বার্নিং ইন মিজারি, ক্যান ইউ স্লিপ। লিখছেন, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? আমার যুবক ভাইদের বলছি, স্বামীজির এই কথারই ধ্বনি তুলে, প্রতিধ্বনি তুলে, যে ভারতবর্ষ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, আমাদেরকে যার যার নিজের এই আত্মকেন্দ্রিক জীবনে মগ্ন হয়ে থাকা সাজে? নিশ্চয়ই সাজে না ভাই, তোমরা এই উত্তর দেবে। এগিয়ে এসো, তোমরা দেরি হলেও এসো, স্বামীজির জীবন পড়ো, স্বামীজির লেখা পড়ো, এবং ভারতবর্ষের কল্যাণে, ভারতবর্ষের মানুষের কল্যাণে নিজেদের জীবন বিলিয়ে দাও।